হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ওকে, তো ওর জন্য আমার মনে এতটা খুশি রয়েছে যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা করব। কারণ বেশ কিছুদিন ধরে আমরা তাকে নিয়ে আলোচনা করছি। তিনি বর্তমানে বেসিক্যালি এখন বাংলাদেশে হয়তো চলে এসেছেন। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের হয়তো মিটিং চলছিল। সেখানে তিনি দেখা করেছেন জো বাইডেনের সাথে। সেখানে জামাই আদর পেয়েছেন। লাস্ট ভিডিওতে আমরা সেটাও বলেছি। ওকে। তারপরে তিনি দেখা করেছেন বেসিক্যালি বিল ক্লিনটনের সাথে। কিন্তু সমস্যা হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের একপাশে খাদ, একপাশে কুয়া, মানে এক পাশ মে খাই, এক পাশ মে কুয়া। ওকে, এরকম বিষয়টা হয়ে গেছে। কেন বললাম আমরা? যখন তিনি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের বেসিক্যালি সিকিউরিটি কাউন্সিল বলছি। আমি সিকিউরিটি কাউন্সিল বললাম? তাহলে ভুল হবে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। ওকে, সিকিউরিটি কাউন্সিল আলাদা। ওকে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যখন মিটিং এ গিয়েছিল, সেই সময় কিন্তু তিনি যে হোটেলে ছিলেন, সেই হোটেলের বাইরে কিন্তু প্রচন্ড বিক্ষোভ হচ্ছিল। এই বিক্ষোভ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সেখানকার যে জনগণ, যারা বাংলাদেশী বংশোদ্ভূত জনগণ রয়েছে, যারা বর্তমানে আমেরিকাতে থাকে, বেসিক্যালি নিউ ইয়র্কের যারা জনগণ রয়েছে, সেইসব জনগণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে গো ব্যাক স্লোগান দিচ্ছিল, যে বলছিল যে তিনি কিন্তু নির্বাচিত সরকারের অ মানে যে নির্বাচিত সরকার রয়েছে বেসিক্যালি সেই সরকারে কিন্তু অন্তর্ভুক্ত নয়। সেজন্য তিনি কিন্তু যাতে চলে যায়। এই জায়গায় যাতে হচ্ছে তিনি সেই মিটিংটা অ্যাটেন্ড না করে। আর তারা এটাও বলছিল যে বেসিক্যালি তারা পুরোপুরিভাবে শেখ হাসিনাকে নিজের প্রধানমন্ত্রী মানে এখনো পর্যন্ত। কারণ শেখ হাসিনা এখনো পর্যন্ত ইস্তফা দেয়নি। এরকমও বক্তব্য চলছিল। এরই মাঝে যেটা হলো, এটাতে একটা কুয়ার কথা বললাম। এবার যে আরেকটা যে খায়ের কথা বলব সেটা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে একজন ইসলামিক স্কলার রয়েছে। তিনি কিন্তু পুরোপুরিভাবে ধমকি দিয়েছে কাকে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি বলছেন যে, যে গণভবন রয়েছে কিংবা বাংলা ভবন রয়েছে, বেসিক্যালি প্রেসিডেন্টের থাকার জায়গা এবং প্রধানমন্ত্রীর যে বাসনিবাস রয়েছে, থাকার জায়গা রয়েছে, সেই জায়গাটাও কিন্তু ভেঙে ফেলার কথা বলছে। কেন ভেঙে ফেলার কথা বলছে? তিনি বলেছে যে বেসিক্যালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেখানে কোনো ইসলামিক স্কলার নেই কেন? সেখানে ইসলামিক স্কলার থাকতে হবে। এছাড়াও অ্যান্টি ইসলামিক, অ্যান্টি কুরআন, অ্যান্টি সুন্নাহ যেসব নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলোকে তুলতে হবে। আর যেই নিয়মগুলো হাসিনা সরকার লাগিয়ে গেছিল সেগুলোকে কিন্তু পরিবর্তন করা একান্ত জরুরি। এইটাই কিন্তু দাবি করেছে। কে দাবি করেছে, কি দাবি করেছে সব নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওটার মধ্যে। তার জন্য আপনাকে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা ইচ্ছা তাই করতে পারেন। গালাগালি করতে পারেন। গালাগালি করলে বেশি মজা আসে। আপনারা গালাগালি দিলে ভালো লাগে আমার। ওকে। তো চলুন শুরু করা যাক। আজকে কি রয়েছে? দেখুন, আপনাদের পাশে কিন্তু ছবি আসতে থাকবে। আপনারা দেখতে পাবেন। নাম হচ্ছে মমিনুল হক। ওকে, হু ইজ মমিনুল হক? মমিনুল হক যিনি বলেছেন কি গণভবন এবং বাঙ্গা ভবন, বেসিক্যালি বাংলা ভবন না বাঙ্গা ভবন রয়েছে সেটা আমি জানি না। সেটা কিন্তু বেসিক্যালি ভেঙে দেওয়ার কথা বলেছে। কে বলেছে? সেটা বলেছে মমিনুল হক। তিনি হচ্ছে সেক্রেটারি অফ জেনারেল অফ খিলাফত মজলিস। ওকে, পুরোপুরিভাবে ওয়ান্ট করেছে। কি ওয়ান্ট করেছে? বেসিক্যালি এডুকেশন কমিশন যে বানানো হয়েছে, শিক্ষা কমিশন বানানো হয়েছে যে বাংলাদেশে, শেখ হাসিনা যাবার পর থেকে, ওকে, যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এরপরে অন্তর্বর্তী সরকার আছে, যে সেই সরকারের মধ্যে যে বেসিক্যালি এডুকেশন কমিশন বানানোর চেষ্টা করা হয়েছে, সেখানে কিন্তু পুরোপুরিভাবে কোনো ইসলামিক স্কলারকে রাখা হয়নি। সেজন্য ইসলামিক স্কলারকে না রাখার কারণে কিন্তু সেখানে হচ্ছে পুরোপুরিভাবে ধমকি দিয়েছে কে? মমিনুল হক। তিনি বলছেন যে যদি এরকম যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বঙ্গভবন এবং গণভবন যে রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলবো। বাহ! খুব সুন্দর ব্যাপার। সেসব জিনিস আমরা আলোচনা করব। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমরা ডিটেইলটা আলোচনা করব বেসিক্যালি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছিল? ৭৯তম কোথায়? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যে মিটিং চলছিল সেই মিটিং এ গিয়েছিল, নিউ ইয়র্কে গিয়েছিল। সেখানে কিন্তু তার বেসিক্যালি তার যেখানে তিনি ছিলেন তার বাইরে কিন্তু পুরোপুরিভাবে প্রোটেস্ট চলছিল। সেখানে বলা হচ্ছিল যে সেখানকার জনগণ যে রয়েছে, যারা বাংলাদেশের বংশোদ্ভূত, এখন বর্তমানে আমেরিকাতে কাজ করছে, তারা কিন্তু ডাইরেক্ট বলেছে যে আপনি কিন্তু অন্তর্বর্তী সরকারেরই একজন। তিনি কিন্তু নির্বাচিত সরকারের কেউ না। সুতরাং আমরা আপনাকে মানি না। আপনার সময় কিন্তু বেসিক্যালি কি হয়েছে, মাইনরিটিদের উপর কিন্তু অ্যাটাক করা হয়েছে। এছাড়াও যে জিনিসটা তারা বলছিল যে বেসিক্যালি আমরা এখনো শেখ হাসিনাকে কিন্তু নিজের প্রধানমন্ত্রী হিসেবে মনে করি। এছাড়াও যে জিনিসটা রয়েছে, তাদের একটা দাবি ছিল, তারা বলছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র ডার্টি পলিটিক্স করে কিন্তু এসেছে। ওকে? কেন বলা হচ্ছিল? কারণ আমরা এতবার করে বারবার চিল্লায় বলছি যে, যে জিনিসটা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পুরোপুরিভাবে আমেরিকার দালাল, যাকে ভালো ভাষায় বলে আমেরিকার কাঠপুতুল বা আমেরিকান পাপেট। সে শুধুমাত্র কি করছে? শুধুমাত্র আমেরিকার কথা মতো কাজ করছে। কারণ তার যে আমেরিকা প্রেম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার। সেই জিনিসটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। সেটা কিন্তু বাংলাদেশের যে জনগণ রয়েছে, যারা হচ্ছে আমেরিকাতে বর্তমানে কাজ করছে, তারাও কিন্তু বুঝতে পেরেছে এবং তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র ডার্টি পলিটিক্স করে, মানে একটা নোংরা রাজনীতি করে কিন্তু তিনি নিজের সত্তায় এসেছেন কিংবা সিংহাসনে বসার চেষ্টা করছেন। আরেকটা জিনিস যেটা হয়েছে বেসিক্যালি মাল্টিপল প্লেস এর মধ্যে যে অ্যাটাক হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি চট্টগ্রামে যে চাকমা কমিউনিটি রয়েছে, উপজাতি রয়েছে, তাদের উপরে অ্যাটাক হোক কিংবা হিন্দু মাইনরিটিদের উপরে অ্যাটাক হোক, এইসব জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাটাক হচ্ছে। বেসিক্যালি চাকমা কমিউনিটি যারা রয়েছে, যারা হচ্ছে চট্টগ্রামের অঞ্চলে থাকে, তারা কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে একটা নির্দিষ্ট ধর্ম মানে মেনে চলে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর বেসিক্যালি হিন্দুরা যারা রয়েছে পুরোপুরি সামনে দুর্গাপুজো আছে, তাদের
মূর্তি ভাঙা থেকে শুরু করে সব জায়গায় গৌরীপুরের মতো একটা জায়গাতে দেখলাম যে পুরোপুরিভাবে মূর্তি ভাঙা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে পুরোপুরিভাবে যে এই যে মাল্টিপলস জায়গাতে যে অ্যাটাক করা হয়েছে সেটার জন্য কিন্তু যে নিউ ইয়র্কে থাকা জনগণ রয়েছে যারা বাংলাদেশী বংশোদ্ভূত তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কিন্তু আগেভাগে ধরেছে। কেন ধরেছে? এই যে অ্যাটাক হচ্ছে। এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এগুলোকে রোকার জন্য কিন্তু কোন কিছু করতে পারেনি। তিনি উল্টো কি করেছেন? সেনাবাহিনীকে পাওয়ার বেশি দিয়েছেন। সেনাবাহিনীর মানে থাকার সত্ত্বেও সেখানে কি হয়েছে? চাকমা কমিউনিটির উপর কিন্তু অ্যাটাক হয়েছে। ১০০-২০০ টা বাড়ি পুড়িয়ে মারা হয়েছে। ব্যাস এইসব জিনিস চলছে। ওকে? এই দেখুন ১০০ টার উপরেও কিন্তু চাকমা কমিউনিটির যে হোম রয়েছে সেগুলো কিন্তু ভাঙা পড়েছে। এবার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বাইডেন প্রেম। ওকে বাইডেনের সাথে ভালোই দেখা সাক্ষাৎ হয়েছে এবং বাইডেনের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়েছে বাইডেনও পুরোপুরিভাবে বলছে যে, যদি বাংলাদেশে কোন প্রকারের সাহায্য লাগে সেক্ষেত্রে কে সরি হ্যাঁ, কে সাহায্য করবে? সেক্ষেত্রে সাহায্য করবে কিন্তু বেসিক্যালি আমেরিকা। জো বাইডেন যে রয়েছে জো বাইডেন কিন্তু পুরোপুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেখানে গিয়ে কিন্তু পাকিস্তানের সাথেও মিটিং হয়েছে এবং পাকিস্তান ১ম একটা মানে এইবার ১ম হলো ১৯৭১ সালের পর থেকে যে পাকিস্তানের মতো দেশ কিন্তু বাংলাদেশে গিয়ে কি বলছে যে আমরা ইনভেস্টমেন্ট করব। যেই দেশের কাছে নিজের কোনো খাওয়ার টাকা নাই তারা কিন্তু বেসিক্যালি বাংলাদেশের মতো জায়গাতে গিয়ে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে। যেখানে ইন্ডিয়ার মতো দেশ ইনভেস্টমেন্ট করে বসে আছে। চায়না ইনভেস্ট করে পাকিস্তানে ইনভেস্ট করতে আসে। যার নিজের যে লোন আছে, লোনের যে সুদ রয়েছে, সুদ রিপেমেন্ট করার কিন্তু টাকা নেই। চলো এইসব সবকিছু ঠিক ছিল। যে বাইডেনের সাথে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেম, সেই অন্তরঙ্গ ফটো যে মনের বন্ধু আবার ফিরে এসেছে, ওকে? সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মমিনুল হক। একটা তো পাস দেখলাম যেটা হচ্ছে আমেরিকার মধ্যে প্রোটেস্ট চলছে। এবার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরের প্রোটেস্ট। ভিতরের প্রোটেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মমিনুল হক। হু ইস মমিনুল হক? এই মমিনুল হকের সাথে কিন্তু দেখা করেছিল কে? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন হচ্ছে শেখ হাসিনা পলায়ন করে থাকে সেই সময় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে যখন ভারতে বলছি বাংলাদেশে আসে। আমরা বাংলাদেশকে ভারতের অংশই মনে করি বারবার। ওকে সরি এই জিনিস নিয়ে আমি কোন কথা বলতে চাই না। এবার যে জিনিসটা আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে যখন এন্ট্রি করে সেই সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় সেক্ষেত্রে হচ্ছে মমিনুল হক যে রয়েছে মমিনুল হক কিন্তু দেখা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। পরবর্তীকালে যখন ১, ২, ৩ দিন আগের ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে যে মমিনুল হক যে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি জেনারেল অফ হাফাজত ইসলামী হয়তো কোনো সংগঠন রয়েছে বাংলাদেশের মধ্যে তার হচ্ছে বেসিক্যালি জয়েন্ট সেক্রেটারি। ওকে? তিনি কি করছে? তিনি বলছে যে পুরোপুরিভাবে সাপোর্ট করে যিনি একসময় পুরোপুরিভাবে সাপোর্ট করেছিল বেসিক্যালি যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনকে। এখন তিনি বলছে যে পুরোপুরিভাবে অ্যান্টি কুরআন, অ্যান্টি সুন্নাহ, অ্যান্টি ইসলামিক যেসব বেসিক্যালি গুলো ছিল যেটা হচ্ছে শেখ হাসিনা লাগিয়েছিল সেই গুলোকে বের করতে হবে। আর বেসিক্যালি যে এডুকেশন কমিশন বানানো হয়েছে সেখানে ইসলামিক কলারকে রাখা হবে। অর্থাৎ পুরোপুরিভাবে একটা যে শারিয়া কিংবা ইসলামিক যে আইন কানুন রয়েছে কিংবা ইসলামিক যে পড়াশোনা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ঢোকানোর চেষ্টা করছে। যেই পড়াশোনা আগে মাদ্রাসার মধ্যে হতো সেটা কিন্তু এখন বর্তমানে স্কুল লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কলেজ লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইউনিভার্সিটি লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এরা। বেসিক্যালি যেসব কট্টরপন্থী ইসলামী লোকজন রয়েছে। তো ঠিক আছে সবকিছু বেশি ভালো চলছে। এই বিষয়ে নিয়ে আমরা কথা বলতে চাই না। আর মমিনুল হক কিন্তু এই কথাটাও বলেছে যে বেসিক্যালি যখন শেখ হাসিনা ছিল সেই সময় কিন্তু নরেন্দ্র মোদির জন্য নাকি শেখ হাসিনা গভর্নমেন্টের সময় যে ভোট হয়েছিল সেই ভোটের মধ্যে তারা অংশগ্রহণ করতে পারেনি। কেন অংশগ্রহণ করতে পারেনি? বলছে যে নরেন্দ্র মোদিরা কি করেছিল পুরোপুরিভাবে ভারত কি করেছিল যে বাংলাদেশের যে ইলেকশনটা রয়েছে সেটাকে কন্ট্রোল করছিল। এজন্য কি হয়েছে তারা কিন্তু কষ্ট করেও মানে যেকোনো ভাবেও কিন্তু তারা কিন্তু সেই ভোটের মধ্যে অংশগ্রহণ করতে পারেনি। সুতরাং বাংলাদেশে কিন্তু সুতরাং দ্রুত কিন্তু ভোটিং সিস্টেম চালু করা উচিত এবং দ্রুত ভোট করা উচিত। এই কথাটাই তুলেছে পুরোপুরিভাবে কে তুলেছে? সেটা তুলেছে অপোজিশন পার্টি। অপোজিশন পার্টির নাম কি? বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বিএনপি পার্টির কিন্তু বর্তমানে যে বেসিক্যালি হেড রয়েছে যিনি হচ্ছে লন্ডনে থাকেন বেসিক্যালি যে খালেদা জিয়ার যে ছেলে রয়েছে তারিক রহমান তার হয়তো নাম। ওকে? সে তারিক রহমান কিন্তু পুরোপুরিভাবে নিজের যে কনফারেন্স হয়েছে বেসিক্যালি জুম মিটিং এ বা কোনভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তিনি বলেছেন বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে দ্রুত বাংলাদেশে ইলেকশন করাতে হবে। এছাড়াও যে বেসিক্যালি যে লোকটার কথা আগের দিন বলছিলাম সেই লোকটার কথা হয়তো আমি ভুলে গেছি। নাম জানি না আমি তার বেসিক্যালি। কি যেন নাম? বেসিক্যালি এখন বিএনপির হচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট বা সেক্রেটারি লেভেলে রয়েছে। সেই ব্যক্তিটি কিন্তু পুরোপুরিভাবে বলেছে যে বেসিক্যালি ভারতের সাথে দেখা করেছে এবং ভারতের কিন্তু সাহায্য চাচ্ছে। যে তারাও চাচ্ছে বেসিক্যালি যাতে তারা পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশের মধ্যে ইলেকশন গঠিত হয়। কেন ইলেকশন গঠিত হওয়ার কথা বলছি বেসিক্যালি? কারণ ২০০৬ সালে যখন অন্তর্বর্তী সরকার চালু হয়েছিল সেই সময় অন্তর্বর্তী সরকারও কিন্তু বলেছিল ২০০৬ সালে যে আমরা মাত্র ৩ মাসের জন্য এসেছি। ৩ মাসের নাম করে কিন্তু তারা ২ বছর পর্যন্ত ছিল। এবার ২ বছর পর্যন্ত যখনকার ছিল সেই সময় কিন্তু দেখা গিয়েছিল পরবর্তীকালে যখন ভোট নির্ধারণ করা হয় সেক্ষেত্রে বিএনপি কিন্তু হেরে যায় এবং আওয়ামী লীগ কিন্তু আবার ফিরে আসে। এখন আওয়ামী লীগ যে রয়েছে বেসিক্যালি এখন চুপচাপ অবস্থায় রয়েছে। বিএনপি যে রয়েছে বেসিক্যালি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে অর্থাৎ খালেদা জিয়ার যে দলটা রয়েছে তারা কিন্তু এখন চাচ্ছে যে ফটাফট যাতে কি হয়ে যাক ইলেকশনটা হয়ে যাক। যদি এরকম হয়েছে যে আরো ২ বছর যদি এই অন্তর্বর্তী সরকার চালিয়ে দেয় সেক্ষেত্রে যদি শেখ হাসিনা যদি আবার ফিরে আসে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। কারণ জনগণের মধ্যে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কিন্তু একটা মানে ইমোশন কিন্তু এখনো কাজ করছে। ইমোশন এই জন্য কাজ করছে দেখতে পাচ্ছি যে আমরা এখন অনেক ছাত্রছাত্রী বলছে যে আমাদের যে আন্দোলনটা রয়েছে পুরোপুরিভাবে আমেরিকান ফান্ডেড এবং যে আমেরিকা এবং বিভিন্ন দেশ যে পাকিস্তান, চায়না এসব দেশগুলো কিন্তু আমাদের দেশের মধ্যে ইন্টারফেয়ার করেছে এবং আমাদেরকে উস্কানোর চেষ্টা করেছে। সেজন্য কিন্তু শেখ হাসিনার উচ্ছেদ করা হয়েছে। সুতরাং এখন যেরকম বাংলাদেশের অবস্থা দেখছি সেরকম অবস্থা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এইরকম অবস্থা চাইনি বাংলাদেশে।
যে স্বাধীনতার কথা আমরা বলছিলাম, সেই স্বাধীনতা কিন্তু এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। এরকমই বক্তব্য চলছে সব জায়গাতে। সে বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব। আজকে সেটা বিষয় নিয়ে আলোচনা করার সময় নাই এবং দ্রুত আমরা আরো কয়েকটা ভিডিও নিয়ে আসবো। ২-৩ টা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওর মধ্যে কিন্তু আমরা ভালোভাবে আলোচনা করব। তো এতটুকুই থাকবে আজকের জন্য। আমি কোনো কিন্তু টেলিফোনটাতে এ নিয়ে বলি না। কারণ অনেকে হচ্ছে আমাকে মেসেজ করে থাকে যে, "তুমি এত স্পিডে এত ফটাফট কিভাবে বলতে পারো?" তো বেসিক্যালি এত ফটাফট বলার একটাই কারণ হচ্ছে যে, আমার মনে যেটা আসে, আমি যেটা বুঝি সেই জিনিসটা করি। কোনো বড়, বড় যে নিউজ পেপার গুলো রয়েছে সেটা হিন্দুস্তান টাইম হোক, ইন্ডিয়ান টুডে রয়েছে, দ্যা হিন্দু রয়েছে। ইন্ডিয়াতে সবচেয়ে পাওয়ারফুল যে নিউজ পেপার রয়েছে সেটা দ্যা হিন্দু। ওকে। সেটা বেসিক্যালি কেরালা থেকে বেসিক্যালি কেরালার মধ্যেই সেটা হচ্ছে মানে প্রিন্ট করা হয় এবং ইন্ডিয়ার টপ লেভেলের মধ্যে যদি দেখা যায় সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস আর দ্যা হিন্দু। তো এই পেপার গুলো যদি আপনারা ভালো করে লক্ষ্য করে থাকেন ইন্ডিয়াতে থাকলে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে এই পেপার গুলো ইংলিশে আসে। হিন্দিতে বা বাংলাতে আসে না। বেসিক্যালি জনসত্তা বলে একটা আসে হয়তো ইন্ডিয়ান এক্সপ্রেস এর হিন্দি পার্ট। কিন্তু বাংলাতে তো আসেই না। বাংলাতে সেসব নাই। ইউটিউব চ্যানেল আছে তাদের, সেইসব জিনিস নিয়ে আলোচনা করতে চাই না। চলুন দেখা হবে অন্য একটা ভিডিওতে। আমরাও সাথে আছি, আপনারাও সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।